রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, দেখছেন এক্সপ্রেস নিউজ। বাংলার ভোট যুদ্ধ এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ভাস্কর। গণতন্ত্রের এই মহাযজ্ঞে আমরা খুঁজে নেব মানুষের আসল প্রশ্ন, বাস্তব সমস্যা আর রাজনৈতিক প্রতিশ্রুতির সত্যতা। কথা হবে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র নিয়ে। শিল্পের শহর দুর্গাপুর, স্বাভাবিকভাবেই শিল্প নিয়ে কথা হবে। আর আজ আমাদের স্টুডিওতে বিষয়ে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী তরুণ রায়। তরুণদা, তোমাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। তরুণদা সম্পর্কে একটা কথা আমি আপনাদের সকলকে জানাতে চাইব। যারা তরুণদাকে চেনেন তারা জানেন যে জাতীয় কংগ্রেস এর একনিষ্ঠ দীর্ঘদিনের কর্মী, এবং এই সুযোগ বুঝে হাওয়া মোরগের মতো দল বদলে নেওয়া মানুষ তরুণদা নন। একটা লেগেসি ক্যারি করেন তরুণদা। তরুণদা, একটু তোমার রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি দর্শকরা যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু জানাও। এক হচ্ছে আমি তো কংগ্রেস ফ্যামিলি থেকে আসা। হ্যাঁ, দুর্গাপুর তৈরির ক্ষেত্রে যারা জানেন, এখানে এলাকার মানুষ জানেন যে পণ্ডিত নেহেরু থেকে শুরু করে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নে দুর্গাপুর, আনন্দ গোপাল মুখোপাধ্যায়, লাবণ্য গোপাল ঘটক এবং আমার জ্যাঠামশাই ছিলেন আনন্দময় রায়, সেই ফ্যামিলি থেকে আসা। আমার জন্মের আগে গ্রামে পণ্ডিত নেহেরু ঘুরেছেন, বিধান রায় ঘুরেছেন, প্রফুল্ল সেন ঘুরেছেন, অতুল্যবাবু এসছেন। সেই সব ইতিহাস এবং তার ডকুমেন্ট সেই বাড়িতে আছে আমার জন্মের আগে। পণ্ডিত নেহেরু এয়ারপোর্টে নেমেছেন, ওখানে তখন আনতে গেছে আমার পিসিমা, তখন ছোট বাচ্চা, স্কুলের ড্রেস পরে তাকে, বাচ্চাদের নিয়ে পরে তাকে ই করতে হবে। সেখান থেকে আর বেরোতে পারিনি। সেই সুদিন দুর্দিন সব সময়ের সঙ্গী যদি বলা হয়, নীতি আদর্শের কথা যদি বলা হয়, রাজনীতিতে আজকের দিনে প্রায় বিরলই বলবো। আর তোমার একটা স্পেশালিটি আমি দর্শকদের বলতে চাইবো, আমার মনে হয় তুমি এটা কিভাবে দেখো আমি জানি না, সেটা হচ্ছে তুমি প্রদেশ কংগ্রেসের প্রার্থী দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে, কিন্তু তোমার প্রতি ভালোবাসা শুধুমাত্র কংগ্রেস কর্মী বা যুবদের রয়েছে তা নয়, কারণ আমি যতটুকু দেখি দল নির্বিশেষে অনেকেই কিন্তু তোমায় ভালোবাসে, যোগাযোগ রাখে এবং তুমি তাদের সঙ্গও দাও, এটুকু আমি শুনেছি। এটা কি সত্যি? তো মানুষ বলবে, আজকে তো এই যে এতদিন ধরে আমার এই জার্নি চলার পথ মানুষ পেয়েছে আমাকে, তো অনেকে আমার বন্ধু বান্ধবরা বলতো যে 100 ডায়াল, ঠিক আছে, ডাকলেই পাইব। হ্যাঁ, তো মানুষের হাতে ছেড়ে দিয়েছি যে মানুষ তো এই শক্তিটা তো তাদের হাতে, যে প্রতিনিধি চয়ন করা। আজকে বাংলার বিধানসভায় কারা যাবে, লোকসভায় কারা যাবে, এমন এমন মুখ যাচ্ছে তার গরিমাকে নষ্ট করে ফেলছে সেই জায়গায়। তো মানুষকে বাঁচতে হবে, যে মানুষের কথা বলবে কে। ভারতবর্ষের রাজ্যের সমস্যা নিয়ে রাজ্যের নতুন কিছু অ্যামেন্ডমেন্ট মানুষের কথা বলবে বিধানসভায় যারা প্রতিনিধি যাবে। আর ভারতবর্ষের সব থেকে বড় ঘর হচ্ছে পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, সাংসদ। সেইগুলোতে এমন এমন প্রতিনিধিরা যাচ্ছে, আজকে সেখানে তার গরিমা নষ্ট হচ্ছে। সেই জায়গায় মানুষের কথা না বলে কিছু মানুষ
ক্যারিয়ারিস্টিক, নিজেকে কিভাবে মেলে ধরবো সেটাই হচ্ছে ভাব। তো আজকে এই বয়সে এসে মানুষের সঙ্গে মানুষের কাজ করা এবং একটা আইডিওলজিকে সঙ্গে নিয়ে, যে আমি জন্মের পর থেকে যা দেখে এসেছি এটাকে ছেড়ে যাওয়া যাবে না, এটা একটা মজ্জাগত ব্যাপার হয়ে গেছে। সুবিধেবাদী রাজনীতিটা ঠিক আছে। তরুণ রায়ের সঙ্গে যায় না, বিষয়টা না, এটা মানায় না বলে সবাই, মানায় না। হ্যাঁ। তো কথা হচ্ছে যে আমি দেখি যে শিফটের মতন কারখানা যেমন এ শিফট, বি শিফট, সি শিফট হয়, সেরকম পালা বদল ঘটে। লোকটাকে সকালে দেখছি, বিকেল বেলায় দেখছি অন্য দলে চলে যাচ্ছে। এই যে কালচার, এই কালচারটা খুব গ্রোথ নিয়ে নিয়েছে, যে যার যখন কিছু চলে আসছে। আমি তোমাকে মজার ঘটনা হলেও বলি, শহর কলকাতায় একজন ব্যক্তির সঙ্গে কথা বলছি সকালবেলায়, এরকম প্রোগ্রাম চলছে, দেখলাম তিনি একটি দলে আছেন এবং তার নাম যখন লেখা হচ্ছে নিচে লেখা রয়েছে অমুক দলের প্রতিনিধি। বিকেলবেলায় কথা বলতে গিয়ে আমি ভুল করে সেই নামটাই বলে ফেলেছি, সেই দলটাই বলে ফেলেছি। ওমা, দেখি আমি এখন ওই দলে নেই, বিকেলে চেঞ্জ হয়ে গেছে। এবার হাস্যকর হলেও এই পরিস্থিতির মুখোমুখিও আমি হয়েছি। দেখো, এ তো মজা হাসি ঠাট্টার কথা, এবার সিরিয়াস কিছু কথায় আসি। তোমার ব্যক্তিগত পরিচিতি একটা আছে, মানুষজন তোমায় ভালোবাসে, শুধুমাত্র যে প্রদেশ কংগ্রেসের ছেলেমেয়েরা বা মানুষ যারা প্রদেশ কংগ্রেসকে ভালোবাসেন, জাতীয় কংগ্রেসকে ভালোবাসেন, তারাই শুধু তোমায় পছন্দ করেন এমনটা নয়, অনেকেই আছে। তো নির্বাচনে হার জিত তো আছেই, নির্বাচনে ফল যাই হোক ওই ক্ষেত্রটাই যে বিশেষ ফারাক পড়বে বলে আমার মনে হয় না। তবু আমি তোমার কাছে জানতে চাইছি, দেখো জাতীয় কংগ্রেস একটা বড় দল, একদম এত বড় একটা দল, এবারের নির্বাচনে যখন এতগুলো আসনে একক শক্তিতে লড়বার চেষ্টা করছে, ঠিক কি চিন্তা ভাবনা রয়েছে, কি সম্ভাবনার কথা ভেবে তুমি প্রতিনিধি, তোমার দল এই সিদ্ধান্ত নিয়েছে? একটু দেখো, একটা কথা বলি, বলো। মূলত প্রণববাবু থেকে শুরু করে, বরকতবাবু থেকে শুরু করে, প্রিয়বাবু থেকে শুরু করে শোভেন্দা পর্যন্ত, এরা কেউ নেই। ভাবছিলাম সোমেনদার কথাই তুমি কতক্ষণে আসবে, বলো বলো বলো। এরা কেউ নেই। হ্যাঁ। তারপরে অদিতদা, ঠিক আছে, রবিনহুড, মানুষ তাকে রবিনহুড বলেছে 100 বার। এবারে যে সিদ্ধান্তটা অনেকে নিতে পারেনি, যে 20 বছর ধরে যে একটা জোট তৈরি করে কখনো সিপিএম কখনো এই একসঙ্গে যাওয়ার মানসিকতা, এই জায়গাটাতে আমি থ্যাঙ্কস দেব আমার ছাত্র পরিষদ করা লিডার শুভঙ্কর সরকার। একা লড়ার যে ঐতিহাসিক সিদ্ধান্তটা নিলেন উনি, আমি এই কারণে ধন্যবাদ জানাবো যে বহুদিন ধরে আমরা ক্ষমতা থেকে কেন্দ্রেও নেই, রাজ্যেও নেই। কেউ কেউ তো বলে সাইনবোর্ডে পরিণত দল, সাইনবোর্ড, কেউ এই শাসক দলের লোকরা বলে এই ভিজিটিং কার্ড। হ্যাঁ, মানে এতটাই ক্ষুদ্র হয়ে গেছে। ভিজিটিং কার্ডও এখন অনেক বড় করে, জানি না কংগ্রেস সেই কোন ভিজিটিং কার্ডটা এখন ওদিকে জিজ্ঞাসা করতে হবে যে সেটা কংগ্রেস হয়েছে। আচ্ছা, কিন্তু তার দিকে চ্যানেলের মাধ্যমে আমি প্রথম বলছি, আপনারা ক্ষমতায় এসছেন সেন্ট্রালে, কংগ্রেস না থাকলে সোনিয়া গান্ধী, প্রণব মুখার্জি, মনমোহন সিং যদি না থাকতো, কংগ্রেস টাকা না দিত, হেলিকপ্টার না দিত, এবং কংগ্রেস কোথায় জোড়া ফুল কোথায় হাত না দেখে মমতার নেতৃত্বে বাংলায় পরিবর্তন ঘটাতে হবে, এই সংকল্প আমরা নিয়েছিলাম। আমরা ক্ষমতার বাইরে থাকতে পারি। আজকে যারা ভাষণ দিচ্ছেন আর কোটি কোটি টাকার অর্জন করছেন, হাউ টু আর্ন মানি, খালি মানুষের কথা ভাবছেন না, তারা কংগ্রেসকে কিছু বলবেন না। কংগ্রেস হচ্ছে আতুর ঘর। যে নেত্রী আজকে ওই জায়গায় পৌঁছেছে, তার আতুর ঘরের নামটা হচ্ছে কংগ্রেস। এটাকে বোঝানো না, এটা এই ঐতিহাসিক সত্যতা নিয়ে কারোর দ্বিমত আছে বলে আমার মনে হয় না, নেই। এবং সেই জায়গায় আমি আজকে কংগ্রেসের যে সেই আমরা কখনো ভাবিনি কথা বলো, আমার এই কথাটা বলতে হলো যে কংগ্রেসকে মনে করানোর চেষ্টা করলে আজকে ভারতবর্ষে
যে শক্তি ক্ষমতায় আসে সেই শক্তির সঙ্গে লড়াই করার যে দলের নাম যারা লড়াই করতে পারবে সে তো কংগ্রেস একমাত্র ভারতবর্ষে। কোন দল তো নেই। ওই দলের সঙ্গে তাদের সাপোর্ট হোক নাই হোক, কখন নিজের যাই হোক না যত কেন, বড় গঠবন্ধন কংগ্রেসকে বা জোট হোক, প্রয়োজন আছে, কংগ্রেসকে দরকার হবে, কংগ্রেস আছে। ছাড়া হবে না। হবে না। আর বাংলার যে অবস্থায় পরিণত হয়েছে, অতি সম্ভাবিক মানুষের পরিবর্তন দরকার। মানুষকে পরিবর্তন করে কংগ্রেসকে নিয়ে আসা দরকার কেন? যদি বাঁচাতে হয়। কেন? বেকারত্ব বেড়েছে। বিজেপিও বলছে আমরা সমাধান করে দেবো সমস্যার। আরে সব তো কংগ্রেসের তৈরি। কি করবে তুমি? তুমি কি করবে? তুমি ছোট একটা কথা, তুমি 15 লক্ষ টাকা করে ঢুকে গেছে তো, তুমি তার জবাব দাও। আমি কর্মসংস্থানের কথা ছেড়ে দিলাম, সেটা হয়েছে তো। সাজানো বাগানে বড় বড় কথা বললে তো শুনবো না। বিজেপি বড় বড় কথা বলছে, তুমি কি করেছো ভাই? তরুণদা একটা কথা, যে সাজানো বাগান যদি বলো, যতটা সময় তোমরা বিধানসভা থেকে দূরে রয়েছো, ক্ষমতা থেকে দূরে রয়েছো, সেই সময়টা হয়তো কিছু কাজ হয়েছে, একেবারে কিছু হয়নি তা তো নয়। সবটা তো কংগ্রেসের সাজানো নয় তরুণদা। একটা সরকার যদি 5 বছর থাকে, আমি আজকে বলবো যে বামফ্রন্ট কিছুই করেনি। আজকে বামফ্রন্টের কথা বাদ দাও, তার কারণটা হচ্ছে আজ বামফ্রন্ট না, আমি কেন বলছি, আমি আবার আসছি কথাটা। তুমি আবার ঘুরে ফিরে কিন্তু কংগ্রেসের সঙ্গে না, সেটা করছি না, সেটা করছি না। বলো। আমি বামফ্রন্টকে বলি বা যেই বলি, যেই সরকারই থাকুক না কেন, 5 বছর থাকলে তার তো কিছু কাজকর্ম তো করতে হবে। আমি যদি বলি না কিচ্ছু করেনি, সেটা ডাহা মিথ্যে হবে। কিন্তু কথা হচ্ছে তুমি করলেটা কি? এমপ্লয়মেন্ট জেনারেশন কোথায়? মানুষ লুটের জায়গায় যাচ্ছে কেন? ইয়ং ছেলেরা কি করবে? দুর্গাপুর স্টিলকে কেন্দ্র করে অনেক কিছু, দুর্গাপুর, সোনার দুর্গাপুর, প্রধান রায়ের স্বপ্নের দুর্গাপুর, বিশ্বকর্মা রূপ নিয়েছিলেন। পরিকল্পিত শহর দুর্গাপুর, পরিকল্পিত শহর দুর্গাপুর। জায়গাটাকে একটু ছোট করে নিচ্ছি। আমি গোটা রাজ্যের কথা বা দেশের কথা এখন ওখান থেকে সরে এসে শুধুমাত্র দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র, এখানকার মানুষের সমস্যা, রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি, তার বাস্তবায়ন। মানুষ ভালো দিন দেখতে চায়, মানুষ ভালো থাকতে চায়। যে অবস্থায় আছে, ভালোর তো কোনো শেষ নেই। আরো ভালো, আরো ভালো। কারা দেবে পরিষেবা? কি প্রতিশ্রুতি? যা ছিল তা পূরণ হয়েছে কি? প্রথমে তুমি এখানকার সমস্যার কথাগুলো একটু বলো, খুব সংক্ষেপে ছোট ছোট করে বলে দাও। তাকাবে। ন্যূনতম সমস্যার কথা বলি, মানুষ শিল্পের শহর দুর্গাপুর, শিল্পের শহর দুর্গাপুর, হ্যাঁ, দুর্গাপুর স্টিলকে কেন্দ্র করে আমরা জমি হারা হয়েছি, জন্মের আগে থেকে ইস্পাত হয়েছে, আমরা রিহেবিলেট হয়েছি, 1 দিন 3 দিনের নোটিশে রিলোকেটেড হতে হয়েছে। লোকেটেড হয়েছে পণ্ডিত নেহেরু, বিধানচন্দ্র রায়, আনন্দ গোপাল মুখোপাধ্যায়, লাবণ্য গোপাল ঘটক, আমার জ্যাঠামশাই তাদের সঙ্গে ছিলেন, আনন্দ রায়। এবং এই দুর্গাপুরের গ্রামের মানুষ সব, আর সিঙ্গুরের রক্তক্ষয়ী আন্দোলন করতে হয়নি, অনশন করতে হয়নি, কিছু হয়নি। তাদের কথায় তারা এই দুর্গাপুর স্টিলকে কেন্দ্র করে আরো আনুষঙ্গিক যেসব, আজকে সব বন্ধের মুখে। ঠিক আছে, পরিষেবা, একটা সরকার থাকলে পরিষেবা দেয় কি? কর্পোরেশন এলাকায় কর্পোরেশন, পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত। তাদের দিকে বলতে হবে তো। নির্বাচন নেই, 5 জন প্রতিনিধি ছিল, এখন 2 জন প্রতিনিধি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। নাগরিক পরিষেবা ব্যাহত, দিল্লির অ্যালটমেন্ট বন্ধ। খালি সিটি সেন্টারটা সাজিয়ে দিলে তো হবে না। সিটি সেন্টারটাই দুর্গাপুর নয়, সিটি সেন্টারটা দুর্গাপুর নয়। বেকারত্বের সমস্যা, কর্ম নিশ্চয়তার একটা জায়গা, মানুষের সমস্যার মধ্যে, সমস্যার মধ্যে জর্জরিত। হ্যাঁ, একটা কন্ট্রাক্টুয়াল চাকরির জন্য কেন লোকাল ছেলেদের
ওই নেতাদের মুখাপেক্ষী হতে হবে। সব ক্ষেত্রে কি লোকাল ছেলেরাই কাজ পাচ্ছে? পাচ্ছে না। আমি তো এটাও জানি পাচ্ছে যে না। যারা এখানেই হ্যাঁ, আমার বলো, কথা বলো, হচ্ছে বলো। যে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট লোকাল ছেলেরা চাকরি পাক। আমি দেখলাম, আমি এই সংবাদপত্রে আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই পেয়েছি, এইখানে কোর কমিটি হয়, এদের পোর্টাল সিস্টেম হ্যান ত্যান এইসব ব্যাপার, পোর্টালে নাকি রিক্রুটমেন্ট হবে, কোনো রকম কোনো দুর্নীতি হবে না, সমস্যা এইসব শুনতে পাই। কিন্তু গেল কোথায়? লোকাল ছেলেরা বলছে আমরা চাকরি পাচ্ছি না। বাস্তব চিত্রটা কি? বাস্তব চিন্তাটা কি? এবং সব গেটে গেটে একটা করে ফ্লেক্স টাঙানো হলো, এই নাম্বার, সেই দিদিকে বলো বলার টাইপের, ঠিক আছে, দিদিকে বলো, সেই ফোন আর ধরে না, ঠিক আছে। সে আবার ফোন নাম্বার, একটি তৃণমূলের বন্ধু বলছিল আমাকে, আরে ভাই আমরা তৃণমূল করছি, আমরা ওই নাম্বারে ফোন করছি, নো রেসপন্স। যাবে কোথায়? তার মানে কি বলতে চাইছো তুমি, যে পুরোটা ভাঁওতাবাজি? তাছাড়া কি? তাছাড়া কি? লোকাল ছেলেরা যাবে কোথায়? এত এত এই যে কারখানায় রিক্রুটমেন্ট, আমি কোনো প্রাদেশিকতার এখানে নিয়ে আসতে চাই না, কিন্তু আমার কথা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, যেখানে এত গ্রামের মানুষের তার আত্মত্যাগ, তাদের ভবিষ্যৎ কি? এতগুলো প্রতিনিধি আমি বিধানসভায় তো তুলতে দেখলাম না। আমরা আমাদের আমরা 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 আমাদের যে জমি, সেই জমি কোনো দলিল নেই, লোকাল লোকরা কোথাও লোন পায় না, ব্যাংক লোন দেয় না। তো এই বিধানসভাতে দুর্গাপুরের কথা তুলে ধরবে কে? যদি তোমরা সেই তুলে ধরার মানুষ হও, প্রশ্ন শুধু তুলে তো লাভ নেই, না, মানুষকে বোঝাতে মানুষকে হবে বোঝাতে হবে যে এই এবং সমস্যা মানুষকে বুঝতে রয়েছে। হবে। না, আজকে নির্বাচনটা কেন? তাহলে মানুষ কি অবুঝ? তা তো নয়। নয়। তারা তাহলে জনতা জনার্দন, জনতা জনার্দন, তার উপর তোমাকে- বিশ্বাস আছে। এই বলি, হ্যাঁ, কথা হচ্ছে মানুষ এই কেন্দ্রটাতে রাজ্যের যে সরকার আছে তার প্রতিনিধিকে জেতায়নি, বুঝতে হবে। বিজেপিকে জিতিয়েছে এই জায়গায়, সেই আবার প্রার্থী, মার্জিনটাও খারাপ নয়, মার্জিনটাও খারাপ নয়। প্রায় 14,000 বোধ হয়। আপনারা আমাকে প্রতিনিধি করুন বা না করুন, সেটা আপনাদের হাতে, আমি জোর করে বলতে পারি না। বাট আমি কংগ্রেস, বাট আমার চিন্তা ভাবনা দুর্গাপুরের জন্য। সেই চিন্তা ভাবনাটাই একটু স্পষ্ট করে বলুন। তার কারণ হচ্ছে দেখুন, প্রশ্ন তোলা যায়, শাসকের দিকে সেই আঙুল ওঠে, শাসককে হ্যাঁ। সেই প্রশ্নের উত্তর দিতে হয়। হ্যাঁ। কিন্তু আপনি শুধু প্রশ্ন তুলেই ক্ষান্ত হলে তো হবে না, না। প্রশ্নের উত্তরও তার দিশা নির্দেশও এবার আপনাকে দিশা দিতে নির্দেশ হবে। আপনি বলুন, শিল্পনগরী দুর্গাপুর, শিল্পনগরী শিল্পের দুর্গাপুরে এখানে হাল বেহাল, একই সঙ্গে কর্মনিশ্চয়তার কথা যদি বলি, সেটাতেও একটা সংশয়ের বাতাবরণ তৈরি হয়েছে। নতুন শিল্পে বিনিয়োগ আসছে না, এই ক্ষেত্রটাকে আপনি কিভাবে অ্যাটেন্ড করছেন? আমার কথা হচ্ছে যে দুর্গাপুর নিয়ে সরকার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু কোন জায়গায় মানুষের কথা বলতে গেলে সবাইকে প্রয়োজন হয়। এই সরকার বলতে পারবে যে অল পার্টির মিটিং হয় কখনো? সবাইকে প্রয়োজন তো, যে মানুষ, আচ্ছা, সবাইকে না, সবাইকে তো প্রয়োজন, তাদেরও তো মতামত দরকার আছে। না, সবাইকে প্রয়োজন, নিশ্চিতভাবে প্রয়োজন। এবার যদি দেখা যায় যে শূন্য শূন্য মহাশূন্য হতে থাকে, তাহলে পরে এমনও তো হতে পারে যে এটা ডাকার দরকার নেই, কারণ মানুষ এদেরকে চাইছে না। কি বলবেন? আপনার কাছে প্রশ্নটা আপত্তিকর হতে পারে, আমি আশা করি। না, আপত্তি করে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমি আশা করি আমি যখন মানুষের দরবারে এসেছি, আমি একটা দলের প্রতিনিধি, মানুষের কাছে অ্যাপিল থাকবে যে আমরা শূন্য, এটা একটা ঐতিহাসিক, পশ্চিমবাংলায় বিধানসভায় আমরা শূন্য, এবং গত নির্বাচনে যাদের সঙ্গে জোট করেছিলাম তারাও শূন্য।
ঠিক আছে, এবার 2-0 আলাদা হয়ে লড়াই করছে, 2-0 আলাদা হয়ে লড়াই করছে। একই সঙ্গে যখন এই কথাটা আমরা বারবার শুনছি যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির, কিন্তু আরও একটা ক্ষেত্র আছে যেটা এবারের নির্বাচনে একটু হলেও আলাদা, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস এককভাবে এই নির্বাচনে লড়ছে, বামেরা এখন আর সংযুক্ত নয়, আলাদা আলাদাভাবে লড়ছে। এই নির্বাচন এটাও কিন্তু বলে দেবে যে জাতীয় কংগ্রেস কতটা গুরুত্ব পাচ্ছে এই মুহূর্তে, এই সময়টায় দাঁড়িয়ে, আর বামেদেরও প্রাসঙ্গিকতা এবং এটা এক অর্থে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা বিজেপির অ্যাসিড টেস্ট নয়, কারণ এই অ্যাসিড টেস্ট কংগ্রেস, জাতীয় কংগ্রেস এবং বামেরা এরাও অ্যাসিড টেস্টের মুখোমুখি। একদম জনতা জনার্দন রায় আমাদের বলি, ভারতীয় জাতীয় কংগ্রেসের লড়াই বিজেপির সঙ্গে ছিল, আছে, থাকবে। বাংলায় তৃণমূলের যে অপশাসন, যে জায়গায় যে পরিষেবা থেকে মানুষ অনেকটা পিছিয়ে আছে, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, আমাদের থাকবে, ঠিক আছে, দুটো দলের বিরুদ্ধেই থাকবে। কিন্তু দুর্গাপুরকে যে এই অবস্থায় নিয়ে আসবে এটা আমরা ভাবিনি। দুর্গাপুর তো কংগ্রেসের হাত দিয়ে যেদিকে যাবেন তার থেকে তো একটাও বাড়েনি, কমেছে, বন্ধ হয়েছে। দুর্গাপুর স্টিলকে কেন্দ্র করে যতগুলো আরো ছোটখাটো কারখানা সমস্ত বন্ধ, অনুসারী শিল্প যা কিছু হয়েছিল, আর যেগুলো এখন হয়েছে ছোট ছোট স্পঞ্জ আয়রন কারখানা বা আরো অনুসারী শিল্পই বলি ওগুলোকে, ছোট ছোট, সেগুলো থেকে এক তো দূষণজনিত সমস্যা যেটা হচ্ছে তার কোনো সুরাহা নেই। স্থানীয় মানুষজন জমি দিচ্ছেন, কারখানা হচ্ছে, শিল্প হচ্ছে, যতটুকু হয়েছে আর কি। এবার তারা ওখানে কাজ পাচ্ছেন না, বাইরে থেকে লোক এসে ওখানে কাজ করছে, আর দূষণের জনিত যে সমস্যা সেটা ভুগছেন স্থানীয় মানুষ, অথচ কাজের বেলায় পাচ্ছে না। হ্যাঁ, এটা কেন হবে? এটা আপনি কেন হবে তো আপনি বলবেন, ওই জন্য আপনি উত্তরটা দিন। উত্তরটা দিচ্ছি, ওই তো আজকে জনতার দরবারে এসেছি, ওই জন্যই বলুন যে জনতা আমাদের সুযোগ দিক। একমাত্র এর সুরাহা কংগ্রেস করতে পারে, কংগ্রেস ছাড়া কোনো উপায় নেই। যে চিন্তা ভাবনা, এই যে শিল্প শহর, যে চিন্তা ভাবনা, যে মানে যাদের মাথা থেকে যে চিন্তা ভাবনা প্রস্তুতি ঘটেছিল, দুর্গাপুর তৈরি হয়েছিল, কংগ্রেসের দান, কংগ্রেসকে প্রয়োজন আছে। আচ্ছা, তাহলে কি আমি এটা ধরে নেব যে কংগ্রেস এত কিছু করলো, মানুষ কংগ্রেসের কাছ থেকে এত কিছু পেল, স্বার্থপর সমাজে প্রত্যেক মানুষই এতটা স্বার্থপর হয়ে গিয়েছে, যাদের কাছ থেকে এত কিছু পেলাম তাদের কথাই ভুলে গেলাম? না, তাহলে স্বার্থপর, তাদেরকে স্বার্থপর নয়, তারা আরো ভালো কিছু হবে ভেবেছিল। যে আমরা যেখানে থেমেছিলাম, প্রত্যাশাটা ছিল ভালো, সেটা পূরণ হলো না, আর যখন আমরা যেখানে অনেক বেশি হয়, আমরা যেখানে থামলাম, যে প্রতিশ্রুতি দিল যে এর থেকে এখান পর্যন্ত, এরপর থেকে যেটা করার সেটা আরো ভালো হবে, আরো ভালো হবে, সেটা না হলে গ্রাফটা নেমে গেল। জনগণের কাছে এটাই তার কোশ্চেন মার্ক। এটা তো হওয়া কথা ছিল না, আমরা ছেড়ে এসেছিলাম, দুর্গাপুরকে চিনিয়ে দিয়ে এসেছিলাম বিশ্বের দরবারে, যে শিল্পের গোড়াপত্তন করেছিল স্টিলকে কেন্দ্র করে। তরুণদা, এইটা ঐতিহাসিক যেমন সত্য, তেমন ঐতিহাসিকভাবে এটাও সত্য। দীর্ঘদিন 5 দশকেরও, হ্যাঁ ওই 5 দশকের মতোই তো, 5 দশক কংগ্রেস সরাসরি ভাবে ক্ষমতার অলিন্দে নেই, অন্তত এই রাজ্যে। এই সময়টা কিন্তু বড্ড কম নয়। একটা রাজ্যের 50 বছরের ইতিহাসে একটা দল প্রাসঙ্গিকতা হারিয়ে ফেললো, আর জাতীয় ক্ষেত্রে চড়াই উতরাই আছে, কিন্তু রাজ্যে অবস্থাটা এরকম কেন? ভুল আমাদের তো আছে কিছু। এইবার সেই ভুলটা সংশোধন করবেন কিভাবে? করার জন্যই বলুন, ছাত্র রাজনীতি করা লোককে সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র রাজনীতির কথা তো ছেড়ে দিন, ওটা আরেকটা জায়গা, সেটা হচ্ছে দায়িত্ব দিয়ে না আমি বলছি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এত উন্মাদনা
এত লোক প্রার্থী হতে চাইছে। আমাদের সর্বভারতীয় স্তরে দিল্লিতে যে স্টেটমেন্ট, ঠিক আছে, হাজার হাজার লোকের অ্যাপ্লিকেশন পড়েছে যে আমি দাঁড়াতে চাইছি, আমি দাঁড়াতে চাইছি। দিস ইজ কংগ্রেস। না, আমি তরুণদা একটু অন্য কথাই বলতে চাইছিলাম আপনাকে। দেখুন, ছাত্র নেতা তৈরি করবার জন্য ছাত্র রাজনীতিটাও সক্রিয়, সুচারু, সুষ্ঠু হওয়া প্রয়োজন। দীর্ঘদিন ছাত্র রাজনীতির যে প্রেক্ষাপট আমাদের রাজ্যে, Yes, আপনি yes. হয়তো বিষয়টা ধরতে না, পারলেন না, না। না, আমি এখন যেটা বলছি, দেখুন, আমি একদম আমি তৈরি হলাম না, Yes, yes. আমার কোনো গ্রুমিংই নেই, এটাই এবার বলছি। আমি দাঁড়াবো এটাই, নির্বাচন। এটাই 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 সেই জন্য স্ক্রিনিং কমিটি, সেই জন্য সর্বভারতীয় দল তোমাদের অনেক এই যে লেট টাইম, অনেক গ্রুমিং করানো, ইয়ে করা, স্ক্রিনিং করা, তারপরে তাকে পাঠানো, আমরা ছাত্র রাজনীতি করা। শুভঙ্কর সরকার আমাদের নেতা, প্রদেশ কংগ্রেসের সভাপতি, ঠিক আছে, শিক্ষিত, মার্জিত, মানে স্বচ্ছ চেহারা, যে সিদ্ধান্তটা নিতে পেরেছে, তাহলে তো ও ভাবতো যে তৃণমূলের সঙ্গে জোট করে একটা এমএলএ হয়ে বেরিয়ে যাব, একটু ভালো করে পারিস্টাইজ করে ওখানে, মানে আপনার মতন অসুখ আছে আর কি। রাজনৈতিক নেতা যারা ঠিক হয় আছে। এখনকার প্রেক্ষাপট, সবাইকে বলছি না, ঠিক আছে। কিছুটা জায়গায় যে আমার একটা নীতি আছে, আমার একটা আদর্শ আছে, এবারে এবং কথা সেই হচ্ছে, নীতি আদর্শ থেকে আমি বিচ্যুত আমাকে হব যদি না। পশ্চিমের মানুষ যদি না চায়, হ্যাঁ। না, তরুণ রায়কে দিয়ে হবে না, আমি মানুষের জন্য থাকবো, যে মানুষের দরকার হবে পাশে থাকবো। না, এতদিন তো আছো তুমি। আচ্ছা, হ্যাঁ, এবার মানুষ বেছে নেবে, মানুষ বেছে নেবে যে তরুণ রায়কে দিলে তরুণ রায় দুর্গাপুরটাকে বেছে দেবে, নাকি উন্নতি না অন্য কাউকে দিলে পরে সে জাহান্নামে পাঠিয়ে দেবে, না কি করবে, না তরুণ রায়কে দিলে দুর্গাপুরটা বাঁচবে, না অমুককে দিলে দুর্গাপুরটা বাঁচবে, সেটা তো করবে জনতা জনার্দন। আমি তো কেউ নই, আমি দলের রিপ্রেজেন্ট, আমাকে মনোনয়ন দিয়েছে। না দেখো, তুমি ততক্ষণ কেউ নয় যতক্ষণ না নির্বাচিত করে নিচ্ছেন মানুষ। এবার নির্বাচিত করে নেওয়ার পর তুমি অনেক কেউ, ঠিক আছে, তুমি অনেক কিছু, কিন্তু সেই সময়টাই ভুলে গেলে সমস্যাটা দাঁড়াবে। আর তরুণ রায়, আচ্ছা দাদা, জিরো অবস্থায় যখন আছি হ্যাঁ, মানুষের পাশে, হ্যাঁ, তাহলে ক্ষমতা পেলে তরুণ রায় বিরাট একটা মুকুট পেয়ে গেল, রাজা হয়ে গেল, সেসব দিকে নয়। মানুষের কথা বলবো, মানুষের কাজ করার চেষ্টা করব। দুর্গাপুর যে জায়গায় ছিল তার থেকে দুর্গাপুর কেন ডিটোরেট করলো, সেই সওয়াল জবাবটা তো আমি করতে পারবো যদি মনে করেন। দেখো তরুণদা, আজকের প্রজন্ম, আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগের যে প্রজন্ম, তার থেকে স্ট্যাটিস্টিক্যালি অনেক বেশি নলেজড। তাদের কাছে তথ্যটা সুস্পষ্টভাবে তুলে ধরতে হয়, তুলে ধরা প্রয়োজন। তারা হিসেব বুঝে নেয়। আগেকার দিনে যেভাবে বোঝানো, আজ থেকে 10 বছর 15 বছর আগের কথা বলছি, সেই প্রজন্মকে বোঝানো আর আজকের প্রজন্মকে বোঝানোর মধ্যে কিন্তু পদ্ধতিগত কিছু ফারাক আছে, এবং এখানে খুব সুস্পষ্ট ইঙ্গিত দিতে হয়, টু দ্য পয়েন্ট উত্তর দিতে হয়। সেটা দিলে আজকের প্রজন্ম হিসেবটা বুঝতে পারবে। আমি তোমাকে এটা বলছি, তরুণ রায় দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী। তরুণ রায়, আপনি বলুন যে কংগ্রেসে, আপনি বললেন সর্বভারতীয় দল, প্রচুর নাকি নাম মনোনয়ন জমা দেওয়ার হিড়িক, মানে আমরা প্রত্যাশী হতে চাই। শিল্পনগরী দুর্গাপুরে কংগ্রেসে তরুণদের দেখা সেভাবে মিলছে না, কেন তরুণ রায় ব্যতি রেখে? কেন তরুণ রায়কে বেঁচে রেখে মিলছে না? আছে, বেরিয়ে আসছে। দেখো, একটা সরকার আসার পরে প্রবণতা থাকে, খিদে থাকে, ঠিক আছে, আগে মানুষের খিদেটাকে ফলাতে হবে, তো পেটটাকে দেখতে হবে। তো বহু মানুষ আছে যারা ভেবেছিল যে, এই যে বললাম যে জায়গায় কংগ্রেস ছেড়ে এসছে, তারপর আরো নতুন কিছু ভেবেছে। দেখো তরুণদা, আমি তোমার সাথে এই জায়গাটাই একমত নই। না, তুমি এটা বলছো ঠিকই, আমি তোমায় বলি, কংগ্রেস যেখান থেকে ছেড়ে এসেছিল সেখান থেকে এসে ধরলো বামেরা যেখান থেকে ছেড়ে এলো সেখানে ধরলো তৃণমূল যেখান থেকে ছাড়লো বা ছাড়বে সেখান থেকে বিকল্প কেউ আসবে। সেটা কে? তুমি কেন? বিজেপি আসবে না তুমি আসবে? যদি তুমি আসবে তাহলে কেন আসবে? আমি এলে, আমি এই দুর্গাপুরের মাটির ছেলে, আমার ভূমিপুত্র, হ্যাঁ, আমার এই জায়গার প্রতি আমার একটা
অন্য সেন্স, অন্য আত্মিক টান। আত্মিক টান, সেটা আমি ফিল করতে পারবো, মানুষের ভেতরে যন্ত্রণাটা বুঝতে পারবো, আমি তাদের হয়ে, তাদের প্রতিনিধি হয়ে লড়াই করতে পারবো। মানে আমি তোমাদের লোক, এটাই আমি বলতে- তোমাদের লোক। হ্যাঁ, দেখো এই কথাটাও কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তারা বলছেন আমি তোমাদের লোক। এবার ধরো রাজ্যের শাসক দল বলো, কংগ্রেস বলো, এখানে বিজেপিকে বহিরাগত অনেক সময় বলছেন, বাইরের লোকজনের দল বলছেন, ডেলি প্যাসেঞ্জারি করছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সমস্ত কিছু বলছেন। মানুষ যা বোঝার বুঝে নিচ্ছে, মানুষ যা বোঝার এবং ওই 23 আমি বললাম তো, 2 দফায় মানুষ আমার বুঝিয়েও দেবে। আমার- আমার কথা হচ্ছে ওই জায়গাটাতে আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে? তার আগে পর্যন্ত তুমি অ্যাপিলটা করতে পারো, অ্যাপিল করতে তুমি পারি। বোঝাতে পারো, আমি মানুষকে। বোঝাতে পারি। হ্যাঁ, সেই- যদি মনে হয় যে হ্যাঁ তরুণ আমাদের প্রতিনিধি হওয়ার যোগ্য, হ্যাঁ তারা ঠিক করবে। হ্যাঁ কংগ্রেস তো আর বোম দেখো, মেরে নেবে না। দেখো না আমি একটা বোম মেরে বুদ্ধ খোলের ব্যাপারটা নেই। না, না। আমি মানুষের কাছে যাচ্ছি, হ্যাঁ যদি মানুষ আমায় চায়, হ্যাঁ ঠিক আছে, আমার কনফিডেন্স এত লস নয়। তরুণদা, দল করি প্রক্রিয়াটাকে- কংগ্রেস, প্রক্রিয়াটাকে যদি ঠিক মতো মানুষের কাছে, মানুষকে ভোট দিতে হবে। তরুণদা, প্রক্রিয়াটা কি এত সরল? সব জায়গায় কি 2 2 4 হয়? যারা দুয়ে দুয়ে চার 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 করতে চায় তার দিকে নিয়ে আসুক। আচ্ছা, শোনো, প্রক্রিয়াটাকে সরল করতে হবে। তোমার সাথে গল্প করলে দুয়ে দুয়ে ওটা চার যারা করতে 1-2 চায় ঘন্টায় হবে। তারাই থাকুক। হ্যাঁ, দুয়ে দুয়ে 6 5 করতে গেলে যারা চায় 5 6 করে, দেখো, তার দিকে অন্য ডোর দিয়ে যে হিসাবটা বোঝাতে হবে। দেখো, যে কোনো ভাবেই হোক, এটা তো যুদ্ধ, এটা তো অস্বীকার করবে না। হ্যাঁ, এবং এই যুদ্ধে মূল লক্ষ্যটা কি? তোমার লক্ষ্যটা কি বলো? জেতা, জিততে চাও। জিততে চাই। তাহলে জেতার জন্য নির্দিষ্ট পদ্ধতি পদ্ধতি আছে। আছে। যে ছেলেটি বা মেয়েটি ক্লাসে ফার্স্ট হয়, হ্যাঁ। আর যে হ্যাঁ। ছেলেটি বা মেয়েটি ক্লাসে হ্যাঁ। একদম লাস্ট বেঞ্চে হ্যাঁ। শেষ পর্যায়ে থাকে, হ্যাঁ। দুজনেই কিন্তু পড়াশোনা করে। হ্যাঁ। দুজনের পড়াশোনার মধ্যে চ্যাম্পিয়ন্স আর হ্যাভিং আলাদা, মানে থাকে। আদার স্ট্র্যাটেজি। হ্যাঁ। ঠিক আছে, এই স্ট্র্যাটেজিটা তোমাদের কি? কেন তোমরা এই আশা করছো? তুমি এই আসন থেকে কতখানি আশাবাদী না, না, বলো তো? না, 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 বলো। আমি আশাবাদী। কেন? মানুষের টেস্টেড লোক, রাজনীতি, সম্ভাবনার শিল্প, আশা তোমাকে করতেই হবে। ঠিক আছে? বলো। হ্যাঁ, ওকে। হ্যাঁ। এবারে কথা হচ্ছে আমি টেস্টেড লোক, মানুষ আমায় পায়, তা বলে মানুষ বাধ্য নয় আমাকে ভোট দেওয়ার জন্য। মানুষের কাছে আমি অ্যাপিল করতে পারি। এই জন্যই তোমার গ্রহণযোগ্যতা। যাই হোক, মানুষের বলো। কাছে অ্যাপিল করতে পারি। হ্যাঁ। মানুষ যদি মনে করে যে না যোগ্য নয়, হ্যাঁ, আমি আছি, আমার ক্ষমতা বলে যেটা মানুষের পাশে দাঁড়ানোর, আমি থাকবো। আমি হেরে গেলেও থাকবো, জিতে গেলেও থাকবো। কিন্তু আমি, এবার দেখো, আমার বিশ্বাস যে তরুণ দা, মানুষ তরুণ একটা দা, পরীক্ষা নেবে। নির্বাচনের আমি সাথে- কিন্তু নতুন মুখ, আমি কিন্তু বিধানসভায় নতুন মুখ, হ্যাঁ, প্রার্থী হিসেবে নতুন মুখ। তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি নতুন মুখ নয়। না না, হ্যাঁ, মানুষের মনে মুখটা আছে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ, আমি তো মানুষের দরবারে এসছি যে আমি যাতে আপনাদের কাজটা যেমন ভাবে আমি আপনাদের পাশে থাকার জন্য, এবং আপনারা যদি আপনাদের ক্ষমতাটা দেন, ক্ষমতাটা যদি দেন আমাকে, তাহলে মনে হয় আমি লড়াই করে আপনার জন্য কিছু করতে পারবো। বেশ। শোনো, এটা হচ্ছে পরিষ্কার কথা। শোনো, তোমার কেন্দ্রে মূল প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে কার সেটা বলো। রাজনৈতিক লড়াইটা কার সঙ্গে কার? আমাদের তো দুটো শক্তির সঙ্গে দ্বিমাত্রিক লড়াই করছে। নির্বাচনটা দ্বিমাত্রিক তোমার কেন্দ্রে, না ত্রিমাত্রিক? দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক। কার সঙ্গে কার? হ্যাঁ, কার সঙ্গে লড়াই? আমার বিজেপির সঙ্গে লড়াই এবং রাজ্যে ইয়ের সঙ্গে লড়াই। তার মানে ত্রিমাত্রিক লড়াই। ত্রিমাত্রিক হ্যাঁ, লড়াই। তাহলে তুমি এটা কেন বলছো যে এই ত্রিমাত্রিক লড়াইয়ে তুমি কোন পজিশনে আছো নিজেকে দেখতে পাচ্ছ অন্তত আজকে এই সময়টায় দাঁড়িয়ে? আমি নিজেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমার অ্যাসেসমেন্টটা কি? আমাকে তো অ্যাসেসমেন্ট আমাকে প্রথমে রাখা উচিত আচ্ছা, মানুষের। বেশ। দেখো, মানুষ না, আমি মানুষের সঙ্গে থাকবো। মানুষ না দিলে মানে জিতো হারো তুমি থাকবে। থাকবো। আচ্ছা। মানুষ না দিলে মানুষ নিজেরা আফসোস করবেন, আমাকে সুযোগ দেয়া হলো না। কারা দাঁড়িয়েছে? একজন 5 বছর কাটিয়েছে, আর একজন 3 দিন আগে পর্যন্ত বলেছে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। মানুষকে বিচার করতে। দেখো, এবার আমি একটা কথা বলি। তুমি বললে যে আমি একজন বলেছেন যে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। Yes. হয়তো বলেছেন, Yes. কিন্তু তিনি তো একটা সিম্বলে দাঁড়িয়েছেন।
হ্যাঁ। আচ্ছা, এবার ধরেন ভোটটা যদি হয়, ভোটটা ব্যক্তিকে দেখে হয় না দলকে দেখে হয়? কিছুটা তো ব্যক্তিকে দেখে। কিছুটা ব্যক্তিকে দেখে, কিন্তু সবটাই তো ব্যক্তি নয়। তাহলে মমতাকে যেতে হচ্ছে কেন সব জায়গায়? ভালো প্রশ্ন। তাহলে মমতাকে যেতে হচ্ছে কেন? এই বয়সে মমতাকে পদযাত্রা করতে হবে কেন? দলটার নাম তৃণমূল কংগ্রেস, দলটার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ। মানুষের ভরসা তৃণমূল কংগ্রেসে, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? তাই তাকে যেতে হচ্ছে, তাই তাকে যেতে হচ্ছে। কিন্তু তৃণমূল সুপ্রিমোকে দেখেই মানুষ ভোটটা দেন। এবার লোকাল প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তিনি বলেছেন যে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই, তা বলে তিনি লড়াইয়ে নেই, এটা বলছো? কে বলছে লড়াই নেই? সে তো তৃণমূলের প্রার্থী, কে বলছে নেই? আমি না লড়াইয়ে নেই মানে আমি বলছি যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে না, এটা বলছো তুমি? কেন হবে না? হ্যাঁ, তাহলে কার সাথে কার হাড্ডাহাড্ডি লড়াই? কোথায়? তোমার কংগ্রেসের সঙ্গে বিজেপি এবং তৃণমূলের লড়াই, তিনজনের লড়াই, হ্যাঁ ঠিক লড়াই। আচ্ছা, তুমি তোমার জায়গা থেকে এবার একটু জানাও। শিল্পনগরী দুর্গাপুরে তুমি যেটা জানালে যে শিল্পের পুনরুজ্জীবন প্রয়োজন, কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন নতুন শিল্প আনার প্রয়োজন আছে, পরিবেশ দূষণের সমস্যা যেটা হচ্ছে সেটা স্থানীয় মানুষজন ভোগ করবেন, অথচ জমি দেবেন, দূষণ ভোগ করবেন, অথচ কাজের বেলায় লবডঙ্কা, এই ব্যাপারটা কাঙ্ক্ষিত নয়, এটা তুমি যা বললে। এবার একটু এসো স্বাস্থ্য পরিষেবা আর হচ্ছে গিয়ে শিক্ষাক্ষেত্র। দেখো, স্বাস্থ্য পরিষেবায় সরকারি হাসপাতালগুলো হাঁসফাঁস করছে, এরকম অবস্থা। এই অবস্থার কোন রকম পরিবর্তন কি দরকার? যদি দরকার থেকে থাকে, তোমার দল কিভাবে মানুষকে এই পরিষেবাটা দেবে? দেখো 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 এখন তো আবার এখন নতুন যে শাসক দলের প্রার্থী যিনি রয়েছেন, ছোট ভাইয়ের মতন আমার ভালো সম্পর্ক, সে রোগী কল্যাণ সমিতির সভাপতি, উনি শুরু করেছিলেন সবকিছু। হসপিটালগুলোতে নীল সাদা রং হয়েছে বটে, মানুষ কি পরিষেবা পাচ্ছে? তার মানে তুমি বলছো যা কিছু হয়েছে বাহ্যিক উন্নয়ন, বলতে যা বাইরে থেকে চোখে দেখা যায়, বাহ্যিক, অন্তঃসার শূন্য মানুষ। আজকে স্বাস্থ্য সাথী কিভাবে মানুষ হ্যারাস হচ্ছে, কিন্তু কিছু মানুষ তো সুবিধে পাচ্ছেও, পাচ্ছে, অস্বীকার পুরোপুরি করতে পারবে না, পাচ্ছে। হ্যাঁ, কিভাবে পাচ্ছে? যে কোনো হসপিটালে গেলে প্রথমে টেস্টের নামে অর্ধেক টাকা কেটে নেওয়া হচ্ছে তো। এইগুলো পাওয়া যাবে না, এইগুলো এর সঙ্গে অ্যাটাচ নেই। একটা শাসক দলের নেতা বা তারা যে পরে কোনো একটা রেকমেন্ডেশন দিয়ে দিলে, একটা রেকমেন্ডেশন বা একটা সার্কুলার, আমি শুনেছি যে প্রশাসনিক মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে নেবে না তার লাইসেন্স বাতিল হবে। কটার বাতিল হয়েছে? একদম না, কটার বাতিল হয়েছে, এবং অনেক জায়গায় আছে। আমি তো ওই জন্যই বলছি মানুষ আমাকে 5টা বছরে না তরুণদা, আমি তোমার সাথে এইখানেই একমত হতে পারছি না। তুমি সমস্যা আছে তুমি বলছো, তুমি আমাকে পথটা দেখাও যে যার উপর আমি ভিত্তি করে সিদ্ধান্ত নেব যে আমি তোমাকে ভোটটা দেব। কেমন? যে স্বাস্থ্য পরিষেবায় সরকারি হাসপাতালে শিল্পনগরী দুর্গাপুর, তোমার বিধানসভা কেন্দ্র পশ্চিম দুর্গাপুর পশ্চিম, এখানে সরকারি হাসপাতালের সমস্যা আছে। এই সমস্যাটার সমাধান তোমার দল বা তুমি যদি যেত, কিভাবে করবে? কথা হচ্ছে যে আমি জিতলে তখন তো এই কেন্দ্রের সব মানুষের প্রতিনিধি, আমি সব রাজনৈতিক ভাবে যে দলই করুক না কেন, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এলাকা ভিত্তিক, এই তো ওয়ার্ড ভিত্তিক, তাহলে ওয়ার্ড ভিত্তিক সমস্ত মানুষকে নিয়ে বসা। তুমি তৃণমূল করো বা তুমি সিপিএম করো বা আপনারা বলুন আমি কিভাবে যে এগোবো। মানে তোমার বিরোধী রাজনৈতিক দল যেই থাকুক না কেন, তুমি তাকে নিয়ে বসে, মানে তাদের নিয়ে বসে আলোচনা ক্রমে একটা সুষ্ঠু সিদ্ধান্ত, একদম ওয়ার্ড ভিত্তিক, কি কি প্রয়োজন এইগুলো বলো। আমি এটাই শুনতে চাই, কারণ দেখো আমার ক্ষেত্রে আমি আমার যেটা চিন্তা, মানুষ যদি আমায় দেয়, আমাকে প্রতিনিধি করলে সেদিন থেকে আমি ভুলে যাব যে আমি কংগ্রেসের প্রতিনিধি নই, পশ্চিম
বিধানসভা কেন্দ্রে জেতার আগে পর্যন্ত তুমি আমি কংগ্রেসের প্রতিনিধি, জিতে যাওয়ার পরে মানুষের বড্ড ভালো লাগছে গো কথাগুলো শুনতে, মানুষের প্রতিনিধি, কিন্তু এটা মানুষের প্রতিনিধি, এটা বলে রাখলাম আমি, যদি মানুষ সময় দেয়। আমরা এরকম প্রচুর নজির দেখেছি, এই নজিরটা এই কথা শোনার জন্য যে আমি দুর্গাপুর পশ্চিমে এই কথা বলতে তরুণরা এসছে, এই কথা বলতে রাজনীতি মানুষের কাছে প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে। রাজনীতির লোক মানে কোয়েশ্চেন মার্ক, সেই জায়গাটা মানুষের কাছে আস্থাটা নিয়ে আসতে হবে। সেই জন্য আমি প্রতিনিধি। আজকে যদি মানুষের প্রতিনিধি আমি হতে পারি, রাজনৈতিক সংস্কৃতি কাকে বলে আমি দুর্গাপুর পশ্চিম থেকে আমি আদর্শ করবো এটাই। রাজনৈতিক সংস্কৃতি, শিষ্টাচার যেটা শেষ হয়ে গেছে দুর্গাপুর এইখান থেকে। একটা ছোট পৌরসভাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত নির্বাচন করতে পারেনি এরা। বিধানসভা দেখে নির্বাচন করবে, পৌরসভায় যাবে, পৌরসভা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড নিয়ে চলছে। 5 জন ছিল, এখন 2 জনে নির্বাচন করতে পারেনি এরা। আগে সরকারটা আসবে, তারপর পুলিশ প্রশাসন গ্রিন সিগন্যাল দেবে, তবে পৌরসভায় যাবে। আমি যদি প্রতিনিধি হই, আমি সেদিন থেকে পশ্চিম দুর্গাপুরের মানুষের প্রতিনিধি হব, কংগ্রেসের প্রতিনিধি নই। এই কালচারটা আনার জন্য এত বছর পরে কংগ্রেস আমায় মনোনীত দিয়েছে। এটাই আমার কালচার, এটাই আমার সংস্কৃতি, এটা আমার শিষ্টাচার। এই জন্য আমি দাঁড়িয়েছি। না, আমি আজ থেকে 20 বছর আগে যখন তোমার সাথে আমার দেখা হয়েছে, কথা বলেছি, আজ যখন কথা বলছি, জাতীয় কংগ্রেস, আজও জাতীয় কংগ্রেস, এবং বিষয়টা হচ্ছে এটার মধ্যে না একটা দোলাচলের হাওয়া এসেছে, যে হাওয়ায় জিওতেও আছি। হ্যাঁ, হাওয়া মোড়ক ঘুরে যায়, হাওয়া দেখে তো তোমার ক্ষেত্রে এটা খাটবে না, এটা খাটবে না। আচ্ছা, এবার আসি, দেখো, প্ল্যান্ড সিটি দুর্গাপুর, মডেল সিটি হবে দুর্গাপুর, দুর্গাপুরবাসীর এটা আশা আকাঙ্ক্ষা, এটা তো অন্যায় নয়, এবং এরকম পরিকল্পনাও ছিল। যে কোনো কারণেই হোক, সেই পরিকল্পনা থেকে হয়তো কিছুটা পেরিয়ে সরে এসেছি আমরা। কিন্তু দেখো, প্রাণের শহর দুর্গাপুর, ভালোবাসার শহর দুর্গাপুর, দুর্গাপুরের বহু মানুষজন আছেন, শুধু রাজ্যের বাইরে, দেশে নয়, দেশের বাইরেও আমার যোগাযোগ হয় তাদের সঙ্গে। তারা বলেন যে শিল্পনগরী দুর্গাপুরের যে প্রাণচঞ্চলতা, সেটা যে কোনো কারণেই হোক এখন একটু স্তিমিত বোধ করেন। গানটা শুনেছো? গানটা হয়েছে, আমি শুনিনি গো। আমার প্রাণের শহর দুর্গাপুর, হ্যান ত্যান, আমার শোনা হয়নি। চেনা পরিচিত মুখ সব আমার খুব কাছে। আচ্ছা আচ্ছা, এই সরকারের আমলে সব এইসব গান টান বেঁধেছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি, গান টান হয়েছে, কেউ গাছের নিচে, কেউ বাগানের নিচে, এই সব হয়েছে। না, সেটা যেভাবে ভালো গান বেঁধেছে। হ্যাঁ, ক্লিন দুর্গাপুর, গ্রিন দুর্গাপুর। প্রথমে ভেতরে যেটা ক্লিন গ্রিন দিয়ে সেই মানুষগুলোকে বাঁচতে হবে, যে দুর্গাপুরের প্রতি যাদের অবদান, দুর্গাপুরের প্রতি তাদের একটা প্যানিক থাকবে, একটা টান থাকবে, সেই মানুষকে প্রতিনিধি করা দরকার আছে। শিল্পনগর দুর্গাপুরের বাইরে যে সমস্ত দুর্গাপুরবাসীরা থাকেন, যাদেরকে তুমি প্রবাসী বলতে পারো। না, আমি প্রাদেশিকতা, এইটাই তো দুর্গাপুর। না, আমি প্রাদেশিকতার কথা বলছি না, আমি তো প্রথমেই বলে দিয়েছি, আমি এটা বলছি না তরুণদা। তাদের সাথে যখন কথা হয়, আমি তোমায় বলছি, শোনো, আমি তো বিদেশে থাকা দুর্গাপুরের আদি মানুষজনের সঙ্গে আমার কথা হয়, এবং তারা দুর্গাপুরটাকে নিয়ে যে কি ভালোবাসার জায়গায় রাখে তারা, আমি মানে এরকমও দেখেছি যে দুর্গাপুর স্টেশনে নেমে মাটু ছুঁয়ে প্রণাম করতে। আমরা সেই দুর্গাপুরেরই কল্পনা করি, সেই দুর্গাপুরটাই দেখতে চাই, যে দুর্গাপুর আমাদের বুকের এখানে থাকে। এবং এই দুর্গাপুরকে আরো সুন্দর করবার জন্য, দেখো, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, অবৈধ দখলদারি, নাগরিক পরিষেবা, এই প্রশ্নগুলো, এগুলো কি এই মুহূর্তে প্রশ্নের মুখে নেই? যদি প্রশ্নের মুখে থাকে, সেই প্রশ্নের উত্তর কি আছে বলো? কথা হচ্ছে যে দখলদারি তো আছে, কিন্তু
যে মানুষগুলো এই শিল্প শহর তৈরির ক্ষেত্রে অন্য শহর থেকে এসে হয়তো সরকারি জায়গায় বসছিলেন, তুমি যাও ডিটিপিএস, ডিবিসি ডিটিপিএস এর এক্সপানশনের নামে শ্মশান করে দেওয়া হয়েছে। একটা সরকার এতদিন ধরে মানুষগুলো ছিল, ঠিক আছে। আমি একদম সময়টা খুব এই জায়গাটা এইটা দুর্গাপুরে আসি, এইটা দুর্গাপুরে আসি। দেখো, পরিকল্পিত শহরে অপরিকল্পিত দোকানদারির ব্যবস্থা, এটাকে সুচারু সুষ্ঠুভাবে করার প্রয়োজনটা ছিল কিনা, শুধু গুড়িয়ে দিলে হবে না, শুধু বুলডোজার দিয়ে এটা বলো। বুলডোজারের কথা খালি বিজেপির দিকে আগুন তুলে না, বিজেপি বুলডোজারের কথা সেটাও এরা বড় করছে এই শাসক দল। কেন তুমি কেন তুমি পরিকল্পনা করলে না? প্লিজ, তুমি এই যে বললে বিজেপির বুলডোজারের নীতি এরা ফলো করছে, আচ্ছা সেটিং 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 শুনতে শুনতে না ক্লান্ত হয়ে গেছে। এবার তুমি একটা কথা বলো, আমি সেটিং ফেটিং এ যাব না, ফলো করছে না বলি, তুমি কেন একটা পরিকল্পনা করবে না? তুমি এই মানুষগুলোর ভোটে জিতবে। বিজেপি, তুমি এসআর এর নামে এখনো কত বৈধ ভোটার তারা বাইরে আছে, নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে। মানে তুমিও এটা বলছো বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর এর কাজটা করাচ্ছে, এটাই বলছো তো? এবং হ্যাঁ হ্যাঁ, তা যারা দেখো যারা এখনো বলছে তো ছেলের নাম উঠেছে। তরুণদা, এসআইআর নিয়ে কথা হলে অনেক কথা হবে, অনেক কথা হবে। আমি একটু টাচ দিচ্ছি, এসআর কি আগে হয়নি? হয়েছে তো। আমি অন্য রাজ্যে কি এসআইআর হয়নি? তাহলে শুধু এখানে কোথায় তফাৎটা বলি আমি। এসআর তো আগে হয়েছে, কংগ্রেস বিরোধিতা করেনি তো, এখন এসআর করছে, কংগ্রেস বিরোধিতা নয়। তুমি ভোটার লিস্টে ছেলের নাম থাকছে, মায়ের নাম নেই, মায়ের নাম আছে, বাবার নাম নেই। প্রশ্নটা বৈধ ভোটার তালিকার বাইরে চলে যাচ্ছে, নিশ্চয়ই সেটা নিয়ে কথা হতে পারে। এইটা আমি এসআর আর বাড়তে চাইছি না। বেশ, কেন বৈধ ভোটার ছেলে ভোট দেবে, মা ভোট দিতে পারবে না? আমাকে ফোন করেছে একজনা, হসপিটালে ভর্তি আছে ওর মা, কি হবে, আমার অসুস্থ হয়ে গেছে। স্বাভাবিক বিষয়টা ট্রাইব্যুনালে এই জায়গায় বলছি। এবং কেন্দ্রীয় সরকারের যেসব ডিবিসি যারা সেই জায়গায় বসছিল ভেঙে চুরমার করে দিলেন, একটা পরিকল্পনা হলো না। এখানে সাংসদ ছিলেন, তিনি বলছেন বুলডোজারের নিচে শুয়ে পড়বেন, আমাকে শোয়ার জন্য ডাকিনি, আপনাকে তো প্রতিনিধি করে পাঠিয়েছে দুর্গাপুরের মানুষ। আপনি কেন বাধ্য করলেন না যে এই যে লোকগুলোকে বাস্তুচ্যুত করা হলো? আমি জানি জবরদখল জায়গায় বসে আছে, কিন্তু মনমোহন সিং যেটা বলেছিলেন যে জবরদখল জায়গায় থাকুক বা থাকুক, এসেন্সিয়াল কমিউনিটি, সে লাইট, ফ্যান, ড্রেনেজ, রাস্তা সব কিছুরই অধিকার তার থাকবে মানুষের, নাগরিক হিসেবে এটা তার অধিকার। তুমি এত বছর ধরে আছো ওখানে, তুমি ভাঙার আগে এখানকার যারা প্রতিনিধি ছিলেন তারা কেন ওখানে একটা টেবিল হবে না, কেন বসবে না? এলাকা ভিত্তিক সর্বদলীয় মিটিং হয়ে তার প্রপোজাল যাবে না কেন? আমি বুঝতে পেরেছি, আশা করি আমাদের দর্শকরাও বুঝতে পেরেছেন। শেষ যেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তোমার বিধানসভা কেন্দ্রে, দেখো আইন শৃঙ্খলা অনেক এফিশিয়েন্ট পুলিশ অফিসার রয়েছে, ঠিক আছে, তাদের কাজটা তো অন্য হয়ে গেছে, পুলিশকে তো অন্যভাবে ব্যবহার করা হচ্ছে। কিভাবে ব্যবহার হচ্ছে সংক্ষেপে? তাহলে ডিজি পরিবর্তন হলে পরে মুখ্যমন্ত্রী বিচলিত হয়ে যাচ্ছেন কেন? বেশ, তোমার ইঙ্গিত স্পষ্ট, বুঝে গেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি, আশা করি আমাদের দর্শকরাও বুঝতে পেরেছে। তাহলে কথা হচ্ছে আমি পুলিশকে পুলিশিংটা করার দরকার, পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া, মানে কাজ করতে দেওয়া হচ্ছে না তুমি বলছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আমি, তাহলে ঠিকই বুঝেছি তোমার ইঙ্গিতটা। আর তার জন্য কি হচ্ছে, ল অ্যান্ড অর্ডারের অভাব হচ্ছে। পুলিশকে যদি স্কুলে পড়াতে পাঠাতে হয় তাহলে মাস্টারমশাই কি করবে? তার মানে হচ্ছে কি, শোনো না, আমার একটা পয়েন্ট এখনো ছুঁয়ে যায়নি, সময় আমাদের শেষ হয়ে এসছে। তোমার সাথে কথা বলতে গেলে এটাই একটা সমস্যা আমার, যে সময়ের খেয়ালটা থাকে না। তুমি আমাকে বলো যে শিক্ষা পরিষেবা ক্ষেত্রে সরকারি স্কুলগুলোর যে হাল হয়েছে, তুমি মানে হাল তো বেহাল আছে, আমি তোমার কাছে জানতে চাইছি জাতীয় কংগ্রেস
প্রার্থী হিসেবে তুমি জয়যুক্ত হলে, লাভ মানে জিতলে তারপর কি পরিষেবা দেবে, কি চিন্তা ভাবনা তোমার আছে, রোড ম্যাপটা কি, খুব সংক্ষেপে বলো, 30 সেকেন্ড নাও প্লিজ। না আমি তোমাকে কি বললাম তোমাকে, যে এই যে নির্বাচনী ভুরি ভুরি প্রতিশ্রুতি, আমি প্রতিশ্রুতির বাইরের লোক, আমি প্র্যাকটিক্যাল, আমি রাজমিস্ত্রি দিয়ে ইলেকট্রিকের কাজ করাতে চাই না। বেশ, মানুষ যদি আমায় প্রতিনিধি করে, আমি মানুষের সঙ্গে থাকতে চাই 24/7, এটাই হোক আমার পরিচয়। বেশ। বাংলার ভোট যুদ্ধ অনুষ্ঠানে, এক্সপ্রেস নিউজের এই বিশেষ অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী তরুণ রায়ের সঙ্গে। তরুণদা, তোমাকে আর একটা মিনিট সময় দেব আমাদের দর্শকদের উদ্দেশ্যে, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে এবং সার্বিকভাবে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আরো বৃহত্তর সমাজকে জাতীয় কংগ্রেসের হয়ে কিছু বলতে চাইলে তুমি বলো, তোমার বিধানসভা কেন্দ্রের হয়ে কিছু। আমি বিধানসভা কেন্দ্রের আপামর নির্বাচক মণ্ডলী, যারা 5 বছরের জন্য বিধানসভা, কাউকে লোকসভায় আপনারা প্রতিনিধি পাঠান, আমি প্রথম আপনাদের কাছে পরিচিত মুখ। একটা বারের মতন আমাকে সুযোগ দিয়ে দেখুন। মনোনয়ন দাখিল করতে গেলে স্থাবর অস্থাবর সমস্ত কিছু ডিক্লারেশন দিতে হয়, সেটা এসডি অফিসে, আরও রিটার্নিং অফিসারের অফিসে সেটা টাঙানো থাকে ইলেকশন পর্যন্ত, যে তরুণ রায়ের কী আছে না আছে, কত অসৎ পথে কামিয়েছে না কামিয়েছে, কোন দিক থেকে টাকা এসছে, মাটির নিচে আছে না এতে আছে, সব ওখানে ঝোলানো থাকবে। আপনারা যদি প্রতিনিধি হিসেবে পাঠান, আপনাদের ক্ষমতা থাকবে যে 1 বছর অন্তর অন্তর আমার ওই স্থাবর অস্থাবর আপনারা পরীক্ষা করবেন, যে মানুষের কাজ করছি না নিজের আখে গোছাচ্ছি, সেটা দেখবেন নির্বাচক মণ্ডলী। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে এই প্রথমবারের জন্য একবার সুযোগ দিয়ে দেখুন। একজন শাসক দলের প্রার্থী আছেন, তার সঙ্গেও ভালো সম্পর্ক আমার, তিনি একজন ব্যবসাদার, আজকে সিম্বল পড়েছে কিছুদিন আগে গায়ে রাজনৈতিক, আর একজনকে 5 বছর দেখেছেন। বিচার করবেন আপনারা, আপনাদের কাছে বিচারের যন্ত্র তো আপনাদের হাতে, তাই একবার সুযোগ দিয়ে দেখুন। না হলে যেমন ছিলাম আপনাদের পাশেই আমি থাকব, আপনারা বিবেচনা করবেন। একবারের মতন আমাকে সুযোগ দিন। যে দুর্গাপুর অনেক আপনাদের ত্যাগের বিনিময়ে দুর্গাপুর তৈরি হয়েছে, আপনারা অনেক বঞ্চিত আছেন, আমাকে একটু লড়াই করতে দিন, একটু জায়গা দিন, একটু প্রেস দিন, আপনারাই পারবেন আমাকে। তরুণদা, তোমার কথা নিশ্চয়ই তোমার বিধানসভা কেন্দ্রের যারা ভোটার তারা শুনলেন। একই সঙ্গে দেখো, ভোটে শুধু নয়, বাড়িতেও মহিলাদের না একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা থাকে, কেমন, এবং সংসারে নীতি নির্ণায়ক পরিস্থিতির ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে মহিলারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি অস্বীকার করতে পারবে না। আর ভোটেও কিন্তু যখন কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হবে, মহিলারা কিন্তু একটা ডিসিসিভ ফ্যাক্টরে যাবেন এবং তাদের উদ্দেশ্যে সরাসরি কিছু বলবে। বিশেষ করে মহিলাদের কথা বলছি, নারী সুরক্ষার কথা বলছি, নারী কল্যাণের কথা বলছি। নারী হচ্ছে মা, নারী হচ্ছে শক্তি, নারী হচ্ছে মা দুর্গা, মা কালী। তুমি কাজও করেছো এ নিয়ে অনেক। এবং আমি, আপনারা জানেন যে আমি সমাজ থেকে যারা অবহেলিত, অনেক পিছিয়ে, কিন্তু তারা প্রতিনিহিত সমাজের বহু কাজ করে যাচ্ছে যে মহিলারা, আমি সেই দুর্বারদের সঙ্গে বোর্ড মেম্বার আমি যুক্ত আছি বহুদিন ধরে। সেই মায়েদের কাছে, আমার বোনের দিদিদের কাছে, যারা আমাদেরকে রাখি পরায়, আমাকে ভাইপোঁটা দেয়, আমি তাদের যন্ত্রণায় দৌড়ে যাই। এই মানুষগুলোর জন্য তো আমি চিন্তা একদম, মানে এটা আমার সংকল্প থাকবে, সেই মায়েদের কথা যারা সমাজকে বিশেষভাবে নজর দেব। আমি অনেকে এসছেন, তারা জিতেইছেন, কিন্তু ওই দেখেছি তার দিকে, তারা ওই অনুষ্ঠানেই গেছেন, কিন্তু আমি কারো
সন্তান হিসেবে, কারো দাদা হিসেবে, কারো ভাই হিসেবে আমি ওখানে, আমি নিজের বোনের কাছে রাখি না পরে আগে প্রথম ওই বোনরা আমাকে রাখি পরায়, তারপর আমার নিজের বাড়ির বোনরা রাখি পরায়। তরুণদা, ভাই পরা মোটামুটি দেয়। মোটামুটি ভোটাররা, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটাররা যারা তোমাকে চিনতেন না তারা কিছুটা চিনলেন, যারা চিনতেন তারা চিনেছেন। আমি খালি এটুকুই তোমাকে বলবো যে নির্বাচনে হার জিত থাকে, তুমি যেমনটা ছিলে তুমি তেমনটা থেকো। জিতে গেলেও যেন পরিবর্তন না হয়, জিতে গেলে যদি এরকম পরিবর্তন হবে জায়গা না, আসে জিতে গেলে পরিষেবাটা পরিবর্তন হবে দেওয়ার না, চেষ্টা করবে এবং মেয়েদের কথাটা প্রতিনিয়ত মায়েদের কথা তুলে ধরবো, নারী সুরক্ষার কথা তুলে ধরবো, যুবকদের কথা আইন ভাবতে সুরক্ষা হবে। করবো। হ্যাঁ, যুবকদের এমপ্লয়মেন্ট কেন হচ্ছে না শিল্প শহরে, কেন প্রশ্ন চিহ্ন, সেখানে কথা বলবো। আমি যেই সরকারি আসুক, যদি আমি প্রতিনিধি হয়ে যাই ভেতরে, আমি কিন্তু দুর্গাপুরের পশ্চিমের মানুষের জন্য আমি তাদেরকে ঘুমোতে দেব না, দেব না, দেব না। অনেক এটাই আমার ধন্যবাদ। উদ্দেশ্য। অনেক ধন্যবাদ। তরুণ রায়, জাতীয় কংগ্রেসের দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী। আমরা এতক্ষণ কথা বলছিলাম, অনেকটা সময় নিলাম। আশা করি আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে। প্রশ্ন ছিল সরাসরি, উত্তরও বেবাক। আপনাদের কেমন লাগলো অনুষ্ঠান জানাবেন। আর আগামীতে বাংলার ভোট যুদ্ধে আরও কোনো অন্য কেন্দ্র, আরও কোনো অন্য প্রার্থীকে নিয়ে আসবো এক্সপ্রেস নিউজের এই বিশেষ অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধে। ততক্ষণ দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।